Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to our online class. Dear student, how are you? I think you all are well by the grace of Almighty Allah. I am also fine. Dear student, today we will discuss a very simple grammar of changing sentence, and that is assertive to interrogative. Okay, this is a very simple grammar, but some students may mistake to change this sentence. Today we will talk about the sentence in details. Here, dear student, I have written two structure, and these structure are of change interrogative sentence. We know this structure. Here, dear student, here refers to you. We know best that according to the meaning, there are 5 kinds of sentence. Number 1, assertive. Number 2, interrogative. Number 3, imperative. Number 3, optative. And then exclamatory sentence. Every sentence has two forms, one of affirmative and the other of negative. Today we will know about the changing rules of assertive and interrogative. In assertive sentence, there are two forms, affirmative and negative, and in interrogative, it has both two forms, one of affirmative and the other of negative. Okay, let's talk about the topics and have a look at the board. Dear student, here I have written two structure, and these two structure of interrogative sentence. Number 1, structure. যেটা বলছি আমি চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা সেটা করাটা খুবই আসলে সহজ, কিন্তু সেন্টেন্স অনেক সময় স্টুডেন্টরা এটাতে কিছু ভুল করে থাকে। আজকে আমরা এই বিষয় নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ তোমাদের ভুলটা থাকবে না। তাহলে এখানে আমি দুইটা স্ট্রাকচার দিলাম। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার রয়েছে। Number 1 যেটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন কোয়েশ্চন মার্ক। The other structure is WH1, auxiliary verb, subject. Auxiliary verb, after auxiliary verb there will be subject. Then principal verb, then object and extension question mark. আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো স্ট্রাকচার রয়েছে। একটা হচ্ছে শুরুতে বলবে auxiliary verb, তারপর বলবে সাবজেক্ট, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট এবং এরপর হচ্ছে এক্সটেনশন কোয়েশ্চন মার্ক। অনেক ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব নাও থাকতে পারে, না থাকলে বসবে না। তারপর হচ্ছে 2 নাম্বার যে স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিছু শব্দ আছে ডাব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, উই নো বেস্ট হোয়াট আর দ্য ডাব্লিউএস ওয়ার্ড। হোয়াট, হোয়ার, হু, হাউ, হুইচ, হুম, হোয়ার, হোয়াই, দিস অল আর ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা যে শব্দগুলো জানি সেগুলো হচ্ছে হোয়াই, হাউ, হোয়ার, হুজ, হোম, এই ধরনের শব্দগুলো ডাব্লিউএস ওয়ার্ড। এক কথায় এই দুইটা স্ট্রাকচারের মধ্যে একটা মিল রয়েছে। দুইটার শেষে কোয়েশ্চেন মার্ক, যেটা আমাদের করতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য থেকে করতে হবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। এক্ষেত্রে দুইটার শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তারপর হচ্ছে যে এটার সাথে এটা মিল রয়েছে কিভাবে, অক্সিলারি ভার্ব এটাকে শুরুতে বলবো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে শুরুতে বলবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা বসাবো, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা লিখবো, না থাকলে নাই। এরপর আমরা অবজেক্ট এবং এক্সটেনশন যেটা থাকে সেটা লিখবো। অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো, অথবা অনেক সময় অবজেক্ট এক্সটেনশন দুইটাই থাকে, দুইটাই লিখবো, না হয় অবজেক্ট না থাকলে অবজেক্ট ছাড়া এক্সটেনশন যেটা থাকবে সেটা লিখে আমরা শেষে কোয়েশ্চেন মার্ক দেব। কোয়েশ্চেন মার্ক দিতে যাতে ভুল না হয়, এটা না দিলে কিন্তু সেন্টেন্সটা ইন্টারপ্রেট হচ্ছে না। এরপরে আরেকটা স্ট্রাকচার, এটা সেটা হলো মিল কোথায়, এই যে এই অক্সিলারি ভার্ব থেকে এই অংশটা পুরোটা এখানে আছে কিন্তু খেয়াল করো তোমরা। তাহলে অক্সিলারি ভার্ব থেকে পুরো অংশটা আছে কিনা দেখি একটু মিলাই দিই। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন কোয়েশ্চন মার্ক। তাহলে এখানে তফাৎ কি এটার সাথে এটার আগে, এই অংশের আগে এটা শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্ট্রাকচার? ওকে ডিয়ার স্টুডেন্ট, here I have written two examples. Here there were two structure, one with the auxiliary verb and the other with the WH verb. Here the second structure,
has been removed by me. Now there are two examples. We will change this sentence by following number one structure. Okay dear student, এখানে যেটা বলছি একটু আগে আমি দুইটা স্ট্রাকচার লিখলাম। এখানে দুইটা স্ট্রাকচারের মধ্যে WH ওয়ার্ড দিয়ে যে স্ট্রাকচার সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব। আমরা শুরুতেই আলাপ করব নাম্বার ওয়ান স্ট্রাকচার। এটা ফলো করে আমরা সেন্টেন্সগুলো করার চেষ্টা করব। শুধুমাত্র দুইটা স্ট্রাকচার ফলো করলে অ্যাসার্টিভ থেকে ইন্টারেক্টিভ একদম সহজে করা যাচ্ছে। তোমরা তাহলে listen to me what I say. At first we have to take auxiliary verb from the assertive sentence. Here which is auxiliary verb? There is has is auxiliary verb. There is has and has is auxiliary verb. We have to take at the beginning of the sentence. I write has. যেটা বলছি স্টুডেন্টরা, আমাদের স্ট্রাকচার অনুসারে যখন আমরা লিখবো এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা সেটা আগে লিখবো। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি যে হ্যাজ, তাহলে হ্যাজ হয়ে লিখবো শুরুতে। আমরা হ্যাজের পরে আমরা এটা ফলো করব, স্ট্রাকচারটা ফলো করব। এখানে একটা বিষয় বলে রাখি, অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারেক্টিভ করব আমরা একদম সহজে বলি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারেক্টিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন there will be no negative word, we have to take negative word with the auxiliary verb in imperative sentence. অর্থাৎ যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকবে না, তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে একটা নেগেটিভ ফর্ম বসাতে হবে। তবে দ্য নেগেটিভ ফর্ম উইল বি ইন কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ নেগেটিভ ফর্মটা বসবে যে সংক্ষিপ্ত আকারে, পূর্ণরূপ বসবে না নেগেটিভ। যেমন হ্যাজ এর সাথে নেগেটিভ বসলে এভাবে হয় না, হ্যাজ নট হয় না, কিন্তু আমরা হ্যাজ নট বসাবো। কি বসাবো? হ্যাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এভাবে, এটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম বলে যেটাকে, হ্যাঁ, হ্যাজন্ট। অর্থাৎ ও will be omitted. Here apostrophe will be set. খেয়াল করো, অর্থাৎ ওটা বাদ দিয়ে apostrophe, এই যে এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক যেগুলো আমরা চিনি, apostrophe একটা আছে, apostropheটা বসাবো। অর্থাৎ কোনো লেটারকে যখন বাদ দিতে হবে, কোনো বর্ণকে যেখানে বাদ দিতে হবে ওই জায়গায় আমাদেরকে apostrophe আনতে হবে। ঠিক আছে, তাহলে has not, hasn't। তারপর এভাবে যদি আর নট থাকে আর এন হবে, তারপর হচ্ছে যে ডু নট থাকলে ডোন্ট হবে, ডিড নট থাকলে ডিডন্ট হবে, এভাবে আসবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে যখন নেগেটিভ থাকবে, নেগেটিভ গুলোর কন্ট্রাকশন ফর্ম আর সংক্ষিপ্ত রূপ বলবে। তাহলে আবার বলে বিষয়টা একটু খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব যেটা বসাবো তার সাথে নেগেটিভ নিয়ে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, তখন ওই নেগেটিভ ওয়ার্ডটা এখানে আর বসাবো না, সেটা আমরা তুলে ফেলবো। তাহলে ক্লিয়ার? নেগেটিভ না থাকলে আনবো, নেগেটিভ থাকলে সেটা তুলে ফেলবো। এগুলো করার কারণ কি? কারণ হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ করার সময় চেঞ্জিং সেন্টেন্সের বিষয়গুলো হচ্ছে এখন এরকম, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না। অর্থাৎ তুমি ইউ ক্যান নট চেঞ্জ দ্য অরিজিনাল মিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের আসল যে অর্থ, মূল অর্থটা পরিবর্তন করতে পারবে না, কিন্তু সেগুলো ট্রান্সফর্ম করতে পারবে, সেগুলো রূপান্তর করতে পারবে সেন্টেন্সগুলো। এই জন্য ওই যে নেগেটিভ থাকলে বাদ দিতে হয়, না থাকলে আনতে হয়, অর্থটা ঠিকঠাক আসবে না। তাহলে দেখি আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখি। তাহলে অক্সিলারি ভার্ব কি আনলাম? হ্যাজ, এরপর লিখবো সাবজেক্ট। এই যে সাবজেক্ট হচ্ছে এখানে কি হি, সেটা বসালাম। এরপরে বসাবো প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডান, ডু ডিড ডান। তারপর লিখবো অবজেক্ট বা অ্যাকশন। এরপর যা আছে তা লিখে দেবো। অবজেক্ট থাকবে, অ্যাকশন থাকবে, যা থাকবে তাই লিখবো, শেষে কোশ্চেন মার্ক দেবো। তাহলে দেখো সেন্টেন্সটা কি হলো, হ্যাজ হি, সরি এখানে নেগেটিভ বাই নেগেটিভটা আনতে হবে, কি লিখবো সেটা হ্যাজন্ট, কি লিখতে হবে একটু আমি স্পষ্ট করে লিখি বিষয়টা। সেটা লিখবো আমরা কি হ্যাজন্ট, যেটা আমি পাশে আলাপ করলাম যেটা হ্যাজ নট, যেটা সেটা বলতে কি হবে হ্যাজন্ট, হ্যাজন্ট। তাহলে आंसर কি আসতেছে? হ্যাজন্ট। ওকে আমরা বসতেছে, তারপর হচ্ছে নেগেটিভ নাই, এই সেন্টেন্সে নেগেটিভ নাই, নেগেটিভ আনলাম, এখন বসাবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে কি বলবে হ্যাজন্ট হি। তারপর এরপরে প্রিন্সিপাল ভার্ব ডান, তারপর হচ্ছে অবজেক্ট অ্যাকশন তা লিখে দেবো, সেটা কোশ্চেন মার্ক দেবো। তাহলে आंसरটা কি হলো? হ্যাজন্ট হি ডান দা ওয়ার্ক। তারপর হচ্ছে সেকেন্ড एग्जांपल সেটা হচ্ছে আমি একটু পড়ছি সেন্টেন্সটা, দে ইনহেরিটেড a vast property from their father, অর্থাৎ তারা তাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পত্তি পেল। দে ইনহেরিটেড, তারা উত্তরাধিকার সূত্রে লাভ করলো a vast property from their father, তাদের বাবার কাছ থেকে। এখন দেখো এই সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচার অনুসারে যখন রূপ দেব, তখন কি আসবে?
এই যে অবদিলা ভাব লিখতে হবে। এই সেন্টেন্সে কোনো ধরনের অবদিলা ভাব নেই, আমরা চেক করে দেখি দে ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি ফ্রম দেয়ার ফাদার, এখানে কোনো অবদিলা ভাব নেই। তাহলে এখন একটা বিষয় খেয়াল করা, যে সমস্ত সেন্টেন্সে অবদিলা ভাব থাকবে না সেখানে টু টু বার বানাতে হবে। আমাদেরকে আনতে হবে কি বার? টু টু বার। আমরা টু টু বার হিসেবে কি কি চিনি? সরি, এখানে আমরা আমাদেরকে আনতে হবে টু টু বার। টু টু বার হিসেবে আমরা চিনি ডু, ডিড এবং কি ডাস। তাহলে আমরা লিখি ডু, ডিড, ডাস লিখি। ডু, ডিড, একটা কি ডাস। হ্যাঁ, তাহলে এগুলো লিখলে একটা হবে। আবার বলি, যে সমস্ত সেন্টেন্সে কি থাকবে না, যে সমস্ত সেন্টেন্সগুলোতে অবদিলা ভাব থাকবে না সেগুলোতে আমাদের অবদিলা ভাব হিসাবে টু টু বার আনতে হবে। টু টু বার মানে হচ্ছে ডু, ডিড, ডাস। এগুলো আনতে হবে কি অনুসারে? অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল ভার্ব। তো সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে, প্রিন্সিপাল ভার্ব অনুসারে ডু, ডিড এবং কি আনতে হবে? ডাস আনতে হবে। That's student. Now we will discuss about the second example. Here, this example is they inherited a vast property from their father. এই সেন্টেন্স সম্পর্কে একটু আগে বললাম যে আমি কি, অর্থাৎ অবদিলা ভাব আমরা শুরু জানবো। কোন সেন্টেন্স অবদিলা ভাব যখন থাকবে না তখন সাবজেক্টের উপরে যে প্রিন্সিপাল ভার্ব সেটা দেখে আমরা টু টু বার আমরা ডু, ডিড, ডাস এগুলো একটা বসাবো। এখন যেগুলো বসাবো কি হবে? এখান থেকে কি আসছে? প্রিন্সিপাল ভার্ব এটা কোন ফর্মে আছে? ইডি আছে, যেহেতু পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা বসাবো ডিড। তাহলে আবার খেয়াল করো, এখানে লিখছি আমরা ইনহেরিটেড যখন থাকবে এটা পাস্ট ফর্ম, এটার জন্য কি আসবে? ডিড। তারপর সেটা যদি এভাবে থাকতো ইনহেরিট প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, সেটার জন্য কি আসবে? ডু। যখন এটা যদি এভাবে থাকতো inherits as by s form, তখন আসবে কি? ডাস। ক্লিয়ার? ক্লিয়ার স্টুডেন্ট? I again say this, খেয়াল করো, বা যখন প্রিন্সিপাল ভার্ব যখন ফার্স্ট ফর্ম থাকবে তখন আসবে কি? ডিড। প্রিন্সিপাল ভার্ব যখন প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকবে তখন আসবে কি? ডু। প্রিন্সিপাল ভার্ব যখন as by s ফর্ম হবে তখন কি বলবে? ডাস। ক্লিয়ার? তাহলে দেখো এখন এটা আমরা তাহলে আনসার করি। অবদিলা ভাব নেই, এখানে প্রিন্সিপাল ভার্ব ইনহেরিটেড, এটার জন্য ইডি আছে, যেহেতু আমাদের এর জন্য কি আসবে? ডিড। তাহলে আমরা ডিড লিখলাম। দেন we have to take subject. Here which is subject? They is subject. Now I write they. Then প্রিন্সিপাল ভার্ব, here which is principal verb? Inherited is principal verb. খেয়াল করো বিষয়টা, এখানে প্রিন্সিপাল ভার্ব ইনহেরিটেড, সেটা এখন আমরা এখানে বসাবো। বসানোর সময় কোন ফর্মে বসাতে হবে খেয়াল করো একটু। ইনহেরিটেড, এই যে প্রিন্সিপাল ভার্ব, এটার জন্য আমরা ডু ব্যবহার করলাম। একটা বিষয় খেয়াল করবে যে কোন সেন্টেন্সে যখন ডু, ডিড, ডাস ব্যবহৃত হবে ওই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বটা সব সময় বলবে বেস ফর্মে। বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা খেয়াল করো। তাহলে আবার খেয়াল করো, কোন প্রিন্সিপাল ভার্বের জন্য যখন আমরা ডু, ডিড, ডাস ব্যবহার করব, ডু, ডিড, ডাস আসার কারণে ওই যে প্রিন্সিপাল ভার্বটা কি করবে? বেস ফর্মে, প্রেজেন্ট ফর্মে করবে। এভাবে ইনহেরিট, এটার সাথে as by s ও দেওয়া যাবে না, ইডিও দেওয়া যাবে না, এভাবে লিখতে হবে। এখানে ডু বসুক, ডিড বসুক, ডাস বসুক, যাই বসুক, ভার্বটা সব সময় করবে প্রেজেন্ট ফর্মে। আচ্ছা, এরপর দেখো প্রিন্সিপাল ভার্ব এর হচ্ছে ডাস তালিকা আমরা। তাহলে ডিড খেয়াল করো, এখানে একটা বিষয় লিখি না, ওই যে আমি বললাম তোমাদেরকে অবদিলা ভাব যেটা সেটা আমরা লিখলাম। অবদিলা ভাব যেটা লিখলাম, অবদিলা ভাবের সাথে তোমাদের বললাম যে একটা নেগেটিভ ফর্ম আনতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সে নেগেটিভ আছে মানে এটা খেয়াল করতে হবে। তাহলে আবার খেয়াল করো, এই যে এই সেন্টেন্সে অবদিলা ভাব আমরা শুরুতে লিখলাম, অবদিলা ভাব কি লিখবো? বললাম যে ডিড, সেটা লিখলাম। খেয়াল করো, এখন আমি বললাম যে তোমাদেরকে অবদিলা ভাবের সাথে নেগেটিভ ফর্ম বসাতে হবে কোন সেন্টেন্সে নেগেটিভ না থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাতে আমরা খুঁজে দেখতেছি কোথাও নেগেটিভ ফর্ম নেই, নেগেটিভ না থাকলে নেগেটিভটা লিখতে হবে। ডিড নট এর সাথে নেগেটিভ লিখলে সেটার সঙ্গী রূপ কি হবে? ডিড অন। এখানে যদি কোথাও নেগেটিভ ফর্ম থাকতো আমরা শুধুমাত্র লিখতাম যে কি? ডিড। বুঝা গেছে বিষয়টা? তাহলে এরপর আসছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দে, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কি লিখলাম? ইনহেরিটেড, এটা সব সময় বেস ফর্মে বলবে ইনহেরিট। এরপর হচ্ছে যা আছে তা লিখে দেবো। অবজেক্ট এক্সটেনশন কি আছে? এ ভাস্ট প্রপার্টি from their father. Okay, dear student. Now we will discuss another example. Dear student, example number 3. খেয়াল করো, the man has never gone to Dhaka. এই যে সেন্টেন্সটা আমরা এই স্ট্রাকচার অনুসারে করি। তাহলে দেখি অবদিলা ভাব আছে কিনা। এই সেন্টেন্স অবদিলা ভাব আছে তো হ্যাজ সেটা লিখবো আমরা। হ্যাজ লিখলাম। তারপর এই যে বললাম না অবদিলা ভাবের সাথে নেগেটিভ ফর্ম বসাতে হবে, এই সেন্টেন্সে আগে নেগেটিভ ফর্ম আছে কিনা দেখতে হবে। তাহলে এই সেন্টেন্সে নেগেটিভ ফর্ম আছে, এখানে নেভার আছে না, তাহলে নেভার নেগেটিভ ফর্ম যেহেতু আছে নেগেটিভ ফর্ম আমরা লিখবো না, নেগেটিভ আনবো না। তাহলে এটাতে অবদিলা ভাবের সাথে কোনো নেগেটিভ বসবে না, তারপর আমরা নেগেটিভ বসাবো না, কিন্তু এরপর সাবজেক্ট লিখবো দা ম্যান। তাহলে হ্যাজ দা ম্যান, এরপর আসছে প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? গন। ঠিক আছে,
তাহলে আমরা কিভাবে লিখলাম আর কি আমরা অক্সিলারি ভার্ব লিখলাম নেগেটিভ আছে কিনা দেখতে হবে নেগেটিভ এখানে আছে তাহলে নেগেটিভ আর আনবো না নেগেটিভ না থাকলে আনবো থাকলে আর আনবো না তারপর লিখবো সাবজেক্ট শব্দটা হচ্ছে দামে লিখলাম কিন্তু নেভার শব্দটা এভার হয়ে বলবে অ্যাফার্মেটিভ ফর্ম হয়ে বলবে এটা খেয়াল করো এভাবে আরেকটা শব্দ আছে নাথিং নাথিং থাকলে অ্যাসার্টিভ সেটা ইন্টারোগেটিভে কি আসবে এনিথিং তাহলে খেয়াল করো বিষয়গুলো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে সেটা এভার হয়ে বলবে এভার যখন নাথিং থাকবে সেটা কি হয়ে বলবে এনিথিং অর্থাৎ নেগেটিভকে অ্যাফার্মেটিভ ফর্ম করে লিখবো নেগেটিভকে অ্যাফার্মেটিভ ফর্ম লিখবো আর এন্ডে যদি নট থাকে নটটা পুরোটাই বাদ যাচ্ছে সেটা টোটালি বসতে যাবে নেভার থাকলে সেটা এভার হয়ে বসতেছে নাথিং থাকলে এনিথিং অর্থাৎ নেগেটিভ ফর্মগুলো অ্যাফার্মেটিভ হয়ে বসতেছে নেগেটিভ আসতেছে না এক কথায় নেগেটিভ আলাদা যাবে তারপর দেখো এরপর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি এখানে গন সেটা লিখলাম গন এর পরে কি লিখতে হবে আমাদের তারপর লিখতে হবে এরপর অবজেক্ট অ্যাকশন যা লাগে না লিখে দেবো হ্যাঁ এগুলো আর কোনো ম্যাটার নয় ঢাকা লিখে কোশ্চেন মার্ক সেন্টেন্সটা কি এসে দাঁড়ালো হ্যাজ দ্য ম্যান এভার গন টু ঢাকা এইভাবে তাহলে আমরা ইন্টারভিউ সেন্টেন্সগুলো করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ওকে ডিয়ার স্টুডেন্ট নাও উই উইল টক অ্যাবাউট দ্য আদার স্ট্রাকচার here the other structure is WH word auxiliary verb subject principal verb object and then extension question mark খেয়াল করো যে দ্বিতীয় স্ট্রাকচার যেটা WH word দিয়ে লিখলাম সেটা দিয়ে এখন আমরা কি করব এই WH word এর স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো আনসার করব ইন্টারভিউ এখানে একটা বিষয় খেয়াল করো WH word হ্যাঁ বসবে মূলত কি রকম তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি এভরিওয়ান নোবডি নান নো ওয়ান এই শব্দগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যখন এই ধরনের শব্দগুলো দিয়ে শুরু হবে তখন এই সবগুলোর পরিবর্তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখবো হু লিখবো আমরা হু দিয়ে করবো সবগুলো লিখতে তাহলে দেখি আমরা শুরু করি হুটাই হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড এখানে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেমন এভরিবডি আছে এখানে কি লিখবো আমরা হু খেয়াল করো হু এর পরে অক্সিলারি ভার্ব লিখবো এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা ওয়াজ এটা লিখবো ওয়াজ লেখার পর ওই যে বললাম অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ এখানে সেন্টেন্সে নেগেটিভ না থাকলে নেগেটিভ অক্সিলারি ভার্বের সাথেই বসাতে হবে অর্থাৎ নেগেটিভ গুলো আমরা বসাবো অক্সিলারি ভার্বের সাথে তাহলে এই অক্সিলারি ভার্ব এখানে কোনো নেগেটিভ নেই তাহলে নেগেটিভ আনতে হবে ওয়াজের সাথে নেগেটিভ লিখলে নেগেটিভের কন্ট্রাকশন ফর্ম বা সংযুক্ত রূপ সেটা ওয়াজ আনতে হবে ওয়াজ নট এভাবে নয় ওয়াজ আনতে হবে এরপরে সাবজেক্ট হচ্ছে কি এখানে এই সেন্টেন্সে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে কি এভরিবডি পরিবর্তে যখন আমরা হু বসাই দিলাম অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ফর্ম যখন আনলাম তখন সাবজেক্ট এখানে নেই থাকবে না সাধারণত এরপর আমরা বাকি অংশগুলো লিখবো প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা লিখবো না থাকলে নাই আর হচ্ছে বাকি অংশ অবজেক্ট অ্যাকশন সেটা লিখবো তাহলে আনসারটা এভাবে হচ্ছে কি আসবে কোশ্চেন মার্ক তাহলে এভরিবডি এই যে এটাই সাবজেক্ট হিসেবে ছিল সেটা পরিবর্তে আমরা হু বসালাম ডাব্লিউএস ওয়ার্ড এরপর অক্সিলারি ভার্ব বসালাম অক্সিলারি ভার্ব এখানে কোনো নেগেটিভ নেই তাহলে নেগেটিভ লিখলাম ওয়াজের সাথে ওয়াজ আনলাম নেগেটিভ থাকলে আমরা কিন্তু বাদ দিতাম নেগেটিভটা আনতাম না ঠিক আছে এরপর সাবজেক্ট লেখার কথা কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট আনলেই এই সাবজেক্ট যেটা ছিল সেটা পরিবর্তে হু বসে গেছে এটা তাহলে কোনো ম্যাটার নয় এরপর প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে নাও থাকতে পারে এখানে কোনো এই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই তাহলে বলবে না এরপর হচ্ছে অবজেক্ট অ্যাকশন যা আছে তা অবজেক্ট যা আছে তা বলবে অবজেক্ট থাকলে লিখবো আমরা অবজেক্ট না থাকলে এক্সটেনশন হিসেবে যা থাকবে তাহলে কি কোশ্চেন মার্ক তাহলে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট নাও দ্য সেকেন্ড এক্সাম্পল হিয়ার দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ এভরিওয়ান প্রেজ হার এই সেন্টেন্সটা এভরিওয়ান আছে ওই যে বললাম এভরিবডি এভরিওয়ান নোবডি নান এগুলোর ক্ষেত্রে হু দিয়ে করব আমরা তাহলে এভরিওয়ান থেকে আমরা লিখব কি হু এই যে ডাব্লিউএস সাথে হু বসছে এরপরে কি করবে অক্সিলারি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব নেই কিন্তু এভরিওয়ান সাবজেক্ট প্রেজেস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হার এটা হচ্ছে অবজেক্ট পুরো অক্সিলারি ভার্ব নেই অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব অক্সিলারি ভার্ব বললাম না প্রিন্সিপাল ভার্বের জন্য অক্সিলারি ভার্ব আনবো যে আমরা ডু ডু বা ডু ডিড ডাজ ব্যবহার করব একটু আগে যেটা আমি লিখে দেখাবো তোমাদের তাহলে এটার জন্য কি আসতে হবে প্রেজেস এস বাই এস ফর্ম এটার জন্য বলবে কি ডাজ এটা যদি প্রেস থাকতো ইডি তখন বসতো ডিড তারপর এটা যদি কি থাকতো প্রেস থাকতো বেস ফর্ম তখন বসতো ডু তাহলে কি করো এস বাই এস ফর্ম যেহেতু এটা জন্য কি আসবে ডাজ আচ্ছা এরপরে অক্সিলারি ভার্বের সাথে আমরা নেগেটিভটা বসাই এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্ব ডাজের সাথে নেগেটিভটা বসবে ডাজ নট সেটা সংযুক্ত রূপ কি হবে ডাজেন্ট বসছে এরপর সাবজেক্ট বসার কথা এখানে আমি বললাম এভরিওয়ানের জায়গায় সাবজেক্ট আমরা হু বসাই দিয়েছি এভরিওয়ানের জায়গায় সাবজেক্ট এখানে কোনো ম্যাটার নয় প্রিন্সিপাল ভার্ব থাকলে বলবে এই যে প্রিন্সিপাল ভার্ব আছে তো প্রেজেস এটা প্রিন্সিপাল ভার্বটা যেহেতু ডু ডাজ বসছে সব সময় বলবো যে প্রিন্সিপাল ভার্ব বেস ফর্ম বলবে তাহলে এটা কি হবে প্রেজ হবে প্রেজ হ্যাঁ সব সময় এভাবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে ডু ডাজ এর পরে এটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে এরপর আসছে যে অবজেক্ট বা এক্সটেনশন এখানে অবজেক্ট আছে কি আর সেটাই বলবে এখানে কোনো এক্সটেনশন নেই তাহলে আমরা কোশ্চেন মার্ক বসাবো সেন্টেন্সটা কি এসে দাঁড়ালো হু ডাজন্ট প্রেজ হার এই ধরনের
সর্বশেষ সেন্টেন্স নোবডি বিলিভস মি, যেটা এই সেন্টেন্সকে আমরা আবার ইন্টারোগেটিভে রূপ দেব। এটাও নোবডি আছে, ওই যে বললাম এভরিওয়ান এভরিবডি নোবডি না নো ওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? হু। তাহলে হু বসালাম। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, নোবডি না নো ওয়ান এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে, তিনটা ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেট করব, তিনটার পরিবর্তে আমরা শুধুমাত্র কি বসাবো? হু। এখানে হু টাই বসাবো। হু এর পরে আর যা আছে তা লিখে দেবো। এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, নেগেটিভ আছে কিনা কিচ্ছু আমাদের দেখতে হবে না। এটা আমি তোমাদের একটা কৌশল শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে যে নোবডি না নো ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে সেটা যখন আমরা ইন্টারোগেট করব, শুধুমাত্র তার পরিবর্তে হু বসাবো, আর যা আছে তা হু লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এটা তাহলে এটাতে আর কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার স্টুডেন্ট? আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বিষয়গুলো, অর্থাৎ আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করে এবং আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে করতে হয়। এখানে তাহলে মূল বিষয়টা হচ্ছে আমরা যে অক্সিলারি ভার্ব বসাবো, শুরুতে অক্সিলারি ভার্বের সাথে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ আছে কিনা দেখতে হবে, নেগেটিভ না থাকলে নেগেটিভটা আনতে হবে। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত রূপ করবে এইভাবে, এটা বারবার খেয়াল করতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যেটা স্ট্রাকচার, সেটা পুরো এভাবে অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্বের সাথে এভাবে নট এবং সেটা সংক্ষিপ্ত রূপ করে দিলে এইভাবে। তাহলে এক কথায় আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যখন সেন্টেন্স শুরু করব, নেগেটিভ না থাকলে নেগেটিভটা এনে বসাতে হবে, এটা খেয়াল করে লিখতে হবে। তারপর হচ্ছে যেটা আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করব, সেটা তো অক্সিলারি ভার্ব যেটা, সেটার সাথে নেগেটিভ সেন্টেন্সে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ না থাকলে সেটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে এই বিষয়গুলো আর কোনো সমস্যা না। I think if you follow this true structure, it will not be impossible for you to change assertive to interrogative. Thank you for staying with us, dear students. See you in our next class. Till then, Allah Hafiz.